আনান মুচকি হেসে বলে, আমি যতটুকু জানি তুমি কিছুটা আন্দাজ করতে পেরেছ আম্মা, তাই সরাসরি বলছি আমি তোমার মেয়েকে ভালোবাসি, বিয়ে করতে চাই আম্মা, সারা জীবন নিজের সাথে বেঁধে রাখতে চাই। মাদার ক্রিস্টোফার মুচকি হেসে বলে, তুমি জানো তুরের মা আমি নই, তুরের জন্ম পরিচয় নেই, তুর বেনামি বেওয়ারিশ, অনেকে জারদ বলে আখ্যায়িত করে, কারো ঘাড়ের পাপ তুর। আনান মাদারের কথা অবাক হয়ে তাকিয়ে আছে। রাগ হচ্ছে খুব এইভাবে এত বিশ্রী করে বলাতে। আনান হাত মুঠো করে রেখেছে। মাদার ক্রিস্টোফার আনানের হাতের দিকে তাকিয়ে আবার বলে, কারো পাপের রাস্তায় পড়ে ছিল সেই পাপ দূর, বংশ পরিচয়ে তো দূরের কথা, নিজের বাবা মার খবর নেই। আনান রেগে গিয়ে বলে, আপনার থেকে এমন কিছু আশা করিনি আম্মা। মাদার ক্রিস্টোফার মুচকি হেসে বলে, এইটুকু কথা নিতে পারছো না সন? এই কথাগুলো শুনে খারাপ লাগছে, কিন্তু তোর এই পুরো 17 বছর ধরে এগুলি শুনে আসছে, সামনেও শুনবে। তুমি তুরের সাথে নিজেকে জড়ালে তোমাকেও শুনতে হবে। কথাগুলো বলতে আমার কতটা খারাপ লাগছে তা বলে বোঝাতে পারবো না। তুরকে আমি আমার মেয়ে বললেও এই সমাজ বারবার মনে করিয়ে দেয় কিছু কঠিন বাক্য। তুমি যখন তুরকে বিয়ে করবে ঠিক করেছ, তখন আবার নতুন করে কিছু তিক্ত প্রশ্নের সম্মুখীন হতে হবে তোমাকে আর তুরকে। তখন হয়তো তুমি তুরকে বিয়ে করে পস্তাবে, মনে হবে তুমি ভুল করছো। কিন্তু তখন আমার তুরের কি হবে আনান? আনান মুচকি হেসে বলে, আমি আবেগের বসে তুরকে চাইনি আম্মা, আমি ভালোবেসে চাইছি। তুরের জন্ম পরিচয় দেখে ভালোবাসিনি, না তুরের বংশমর্যাদা দেখে ভালোবেসেছি। আমি তুরকে তুর হিসেবে ভালোবেসেছি আম্মা। আলগে রাখবো বলে বিয়ে করতে চাই আম্মা। সমাজকে আমি কখনো তোয়াক্কার করিনি, কারণ এই সমাজ আমার খারাপ সময় সাথে ছিল না, বরং আমার খারাপের দিক ঢেলে দিয়েছে। মাদার ক্রিস্টোফার আনানের কথায় কিছুটা আশ্বস্ত হলো। উনি আনানের দিকে তাকিয়ে বলে, তুরের মধ্যে ম্যাচুরিটি কম ধরতে গেলে নেই। ওর যখন বয়স 3 দিন তখন আমি ওকে পাই, সাদা একটা কাঁথায় মোড়ানো, খুব মিষ্টি দেখতে, পিট পিট করে তাকাচ্ছে। ডাস্টবিনের পাশে ফেলে রাখা একটা অমূল্য রত্ন কারো কাছে হয়তো নিছক বোঝা ছিল। সেই দিন আমি অনেক তাড়াহুড়া করে বাজার করতে যাচ্ছিলাম, ডাস্টবিনের পাশে পড়ে থাকা সাদা কাপড়ের নড়াচড়া দেখে থেমে গেলাম। ধীর পায়ে সামনে এগিয়ে দেখি সাদা কাঁথায় মুড়ানো একটা ফুটফুটে বাচ্চা। ছিল না মা, না হতে পারার তীব্র আকাঙ্ক্ষা আর সামনে পড়ে থাকা ফুটফুটে বাচ্চা দুটো মিলিয়ে নিজের লোভ সামলাতে পারিনি। কোলে তুলে নিলাম ছোট্ট প্রাণটাকে। আশেপাশে সবাইকে জিজ্ঞেস করেছিলাম, কেউ দেখেনি এই বাচ্চা কে রেখেছে। বুকে জড়িয়ে বাড়িতে নিয়ে এসেছি। সেই দিন থেকে পথ চলা শুরু হলো। অনেকে বলেছে বাচ্চাকে সুখ নিড়ে দিয়ে আসতে, কিন্তু আমি দেইনি। বিয়ের পর ডিভোর্স হয়, বাচ্চা না হয়, সেই কষ্ট দূরের কারণে মুছে যায়। দূরের নাম আর ধর্ম জানা ছিল না, কিন্তু ওর সাথে কাঁথা ছাড়া আর একটা জিনিস ছিল, তা হচ্ছে ছোট্ট একটা তাবিজ। সেটা দেখে চিনতে পারিনি, তবে আমার চার্চে একটা মহিলাকে দেখালাম। সে তার বাসায় পাশে হুজুরকে দেখায়, তখন উনি বলে এটা সাধারণ মুসলিম বাচ্চাদের পড়ায়। তখন বুঝতে পারি তোর মুসলিম বাচ্চা, কিন্তু আমার কাছে ছিল আমার বাচ্চার মতো। মা হওয়ার অনুভূতি তোর থেকেই পাওয়া। ওর নাম রাখি তুর রেহমানি। জানি না নামের অর্থ কী, কিন্তু শুনতে মুসলিম নাম মনে হয়। এরপর থেকে ওকে বড় করার লড়াই করতে থাকি। দূরে সব আবদার রাখার চেষ্টা করছি, কিন্তু মেয়েটি আবদার ছিল সীমিত, তবে খুব বেশি দুষ্ট করত সবাই, ভালোবাসত। কিছু কিছু মানুষ বাজেভাবে কথা বলতো। আমি তখন তুরকে বুঝি সুজিয়ে রাখতাম। তুরের বাচ্চামি রয়ে গেল, কারণ একটা জিনিস ভালো বুঝতে পেরেছিলাম, আমার মেয়ে যতদিন বাস্তবতা বুঝতে শিখবে সেই দিন থেকে তার জীবনে দুর্বিষহ হয়ে উঠবে। তাই তাকে সব রকম বাস্তবতা থেকে দূরে রেখেছি। তার চারপাশে অদৃশ্য দেওয়াল তৈরি করে দিয়েছি, যাতে কারো কাজে সে নিজেকে ছোট না মনে করে। তুমি দূরের মধ্যে হয়তো একটা জিনিস লক্ষ্য করলে, দেখবে ও সব কিছু হালকার উপর নেয়।
কারো রাগকে সে প্রাধান্য দেয় না, সব কিছু তার কাছে দুষ্টুমির মতো মনে হয়, কঠিন সব কিছু সিরিয়াস নেয় না। আবেগ ভালোবাসা এগুলো তাকে ছোঁয় না, কারণ সে খুব বেশি চঞ্চল। তাই এই চঞ্চলতার জন্য সে অনুভূতিগুলো বুঝতে পারে না। আনান কখনো কখনো খুব ভয় হয়, তুরকে আলগে রাখতে গিয়ে তার ভবিষ্যৎ খারাপ করে দেয়নি তো। এখন কেউ কিছু বলে লুকিয়ে লুকিয়ে কান্না করে, আমাকে বলে না, খুব কষ্ট হয় তখন। তোর তোমার অনুভূতিগুলো বুঝছে না আনার, তুমি বরাবরই হতাশ হবে। আনার খুব মনোযোগ দিয়ে মাদারের কথাগুলো শুনল। এরপর লম্বা দম নিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলল, ওর ম্যাচুরিটি দরকার নেই, আমার অনুভূতি বোঝার প্রয়োজন নেই। আমি ওর বাচ্চামো দেখে ওকে পছন্দ করি আম্মা। আমি ওকে নিয়ে সংসার করাবো না, আমি ওকে নিয়ে বাঁচাবো। আমি তোমার সব চিন্তা বুঝতে পারছি, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার মেয়েকে আলগে রাখবো। আমি কথা দিচ্ছি আম্মা। মাদার ক্রিস্টোফার একগাল হেসে বলল, আমি রাজি আমার মেয়ে দিতে। আনান খুশি হয়ে মাথা নিচু করে ঠোঁট কামড়ে হাসছে। মাদার ক্রিস্টোফার হাসি বজায় রেখে বলল, কিন্তু আমার মেয়েকে রাজি করাতে পারো কি না দেখো। আমার মনে হয় না একজন হাড়চোর প্যাকেট করা নানরুটি খচ্চর বদলোককে আমার মেয়ে বিয়ে করতে রাজি হবে। আনান মাদারের কথায় মুখ ফুলে বলে, আম্মা তুমিও? মাদার ক্রিস্টোফার শব্দ করে হেসে উঠে বলে, আমার মেয়ে শখ সে কোনো মাফিয়া বউ হবে, যে হুডি পরে মারামারি করে। জানি না এই অদ্ভুত ইচ্ছে কোত্থেকে হলো, গড জানে হয়তো। আনান মাদারের কথায় বাঁকা হাসে, নিজেকে সামলে নিয়ে বলে, প্রয়োজনে মাফিয়া হয়ে যাব আম্মা, সমস্যা নেই। মাদার ক্রিস্টোফার মুচকি হেসে বলে, মেয়ে জামাইয়ের পথ তখনই পাবে যখন মেয়ে রাজি হবে। আনান শব্দ করে হেসে উঠে বলল, সেটাও খুব শীঘ্রই হবে আম্মা। এখন উঠি, আমাকে যেতে হবে। তবে তুরকে এ ব্যাপারে কিছু বলো না, তুর জানে আমি হাসপাতালে টাকার জন্য এসেছি। আনানের কথা মাদার ক্রিস্টোফার হা করে হেসে উঠে বলে, আগে বলেছি মেয়ে কিন্তু মেচুর নয়। আনান উঠে দাঁড়িয়ে কোট ঠিক করতে করতে বলে, তোমারই বাচ্চা স্বভাবের অবুঝ মেয়েকে ভালোবাসি আম্মা। মাদার মুচকি হাসলো শুধু। আনান বেরিয়ে পড়ল। মাদার কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তপ্ত নিঃশ্বাস ফেলল। মেয়েকে ছাড়া থাকতে হবে ভেবে বুক ফাঁকা ফাঁকা লাগছে, না জানি যখন দূরে যাবে তখন কি হবে। আনান আজ খুব খুশি। শাহেদকে বলে গাড়ির জন্য নতুন চাকা এনে রিপেয়ার করিয়ে দিল। ওদিকে তুই টেনশনের শেষ। কেতলি আজ আমি বাড়ি যাব না, আম্মা মেরে ফেলবে। আমি আজ যাবই না, আমি সুখনীরের দাদিদের সাথে ঘুমিয়ে যাব। ক্যাথি বেশ বিরক্ত। আমি এদিকে স্টেলার কাঁদো কাঁদো মুখ করে বলে, আমি কিছু জানি না, আমি আগেও বলেছি লোকটা ডেঞ্জারাস। ক্যাথি রেগে তুরকে উদ্দেশ্য করে বলে, আমার তো ইচ্ছে করছে তোকে জোর করে ওই ব্যাটার সাথে বিয়ে দিয়ে দিই, যেন আজীবন একসাথে থেকে মারামারি করতে পারিস। তোর চমকে উঠে বলে, তবা তবা আস্তাক ফিরুল্লাহ, এমন মনহুস কথা একদম বলবি না। আমি অমন সুপার শপের পণ্য নিয়ে সংসার করতে পারবো না। এর বিয়ে করলে পোলাপান সব প্যাকেট করা ময়দা হবে। কোটটাই পরা পোলাপান কত উদ্ভট লাগে জানিস। এরে বিয়ে করা যাবে না, এটাই ভদ্র বেয়াদব পোলা। ক্যাথি স্টেলার মাথায় হাত দিয়ে বসে আছে। এই মেয়েকে কিছু বলা আর কচু গাছে দোলনায় বানানো একই কাজ। তোর ভাবুক হয়ে বসে আছে আর মনে মনে ছপ করছে, আম্মা মায়ের থেকে কিভাবে রেহাই পাওয়া যায়। মাদার ক্রিস্টোফার চার্চে গেছে। তোর এই ফাঁকে বাড়িতে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে গেল মায়ের আর বকা খেতে হবে না। তাই কিছুক্ষণ পর মাদার ক্রিস্টোফার বাড়িতে এসে তুরকে দেখে মুচকি হেসে তুরের মাথায় চুমু খেল। তুর তো ঘুমিয়েই কাদা। আসরের আজান দেওয়ার পর মাদার ক্রিস্টোফার তুরকে জাগিয়ে দিল। তুর ভয়ে ভয়ে উঠে মাদারের পেটে জড়িয়ে ধরে বলল, আম্মা ও আম্মা, আজ সকাল নানরুটি কেন এসেছে? মাদার তুরের মাথায় হাত বুলিয়ে বলল, হাসপাতালে বাকি টাকাগুলো নিতে এসেছে মা। তুর মনে মনে খুব খুশি হলো, কিন্তু ভুরুকুচকে তাকিয়ে বলে, আম্মা দেখছো, অল্প কয়টা টাকার জন্য বাড়িতে চলে এসেছে। শয়তান কিপটা বজ্জাত ছেলে একটা। মাদার
মুখ টিপে হেসে বলে, এই সব বলে না মা, হুজুর না বলেছে পচা কথা বললে গুনাহ হয়, কেন বলো? তুর আদো আদো করে বলে, আমা কি করব, মুখ থেকে বেরিয়ে যায়। তুরের মাথায় হাত বুলিয়ে বলল, যাও প্রে করে আসো মা। তুর হেলতে দুলতে উঠে ফ্রেশ হয়ে গেল। আনার বাড়িতে গিয়ে লম্বা ঘুম দিল। আনারের যেন তর সইছে না কখন সকাল হবে তা নিয়ে। সন্ধ্যা থেকে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। সার্ভেন্ট এসে দরজা নক করে খাবারের জন্য বলে গেছে, কিন্তু আনার সব রুমে আনিয়ে নিয়েছে। মোবাইল জুড়ে দূরের ছবি, সেই ছবি দেখতে দেখতে খাবার শেষ করলো। এরপর মোবাইলে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ল আনার। সকালে তুর নাস্তা সেরে বেরিয়ে পড়ল। আজ আনানের গাড়ি তার বাড়ির সামনে পার্ক করা। তা দেখে তুর মুচকি হেসে ব্যাগ থেকে পার্মানেন্ট মার্কা বের করে গাড়ির সামনে গিয়ে বড় বড় করে লিখল, এখানে প্যাকেট করা নান রুটি বানিয়ে বিক্রি করা হয়। এরপর বড় বড় দুটি স্মাইল একে কিছুক্ষণ গাড়ির দিকে তাকিয়ে গাড়ির দরজা জোরে জোরে দুটি লাথি দিয়ে বলে, কিপটা কোহানকার, লে তার কার। এইদিকে গাড়ির ব্যাক সিটে বসে আনার মিটিমিটি করে হাসছে। তুর তৃতীয় লাথি দিতে যাবে, তখনই আনার দরজা খুলে বের হয়ে তুরের হাত টান দেয়। তুর বিরক্ত হয়ে পিছনে দেখে আনারকে দেখে হাঁ করে তাকিয়ে থাকে। আনার মিথ্যা রাগ দেখে তুরকে বলে, এখনই গাড়িতে ওঠো। তুর ভয়ে শেষ। আনার জোর করে ফ্রন্ট সিটে বসিয়ে সে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। তুর ভয়ে ঠোঁট ফুলে বসে আছে। আনার তুরের দিকে তাকিয়ে কোনো রকম হাসি চেপে রাখলো। এইদিকে তুরের কলিজায় শুকিয়ে কাঠ। তুর ভয়ে ভয়ে আনানের দিকে তাকিয়ে বলো, দেখুন আমাকে বিক্রি করে কোনো লাভ হবে না। আমি বাড়ি চিনি, আবার চলে আসব, তখন লোকগুলো আপনাকে মেরে টাকা নিয়ে নেবে। তার চেয়ে বরং আমাকে গাড়ি থেকে নামিয়ে দিন, আমি আপনার গাড়ি ধুয়ে দিচ্ছি, পুরো পরিষ্কার করে দিব, আমার জামাইয়ের কসম। তুরের শেষ কথা শুনে আনার জোরে ব্রেক কষল। তুর ঘাবড়ে গিয়ে চোখ খিচে বন্ধ করে রাখলো আর বিড়বিড় করে বলছে, আল্লাহ বাঁচা, আছি নাকি মরে গেছি, জামাইয়ের মুখ দেখার আগে শেষ। না না, আল্লাহ রক্ষা করো প্লিজ প্লিজ। আনার সিট বেল্ট খুলে এতক্ষণ তুরের দিকে তাকিয়েছিল। তুর সিটের সাথে পুরো লেফটে শুয়ে আছে আর চোখ খিচে বন্ধ করে এগুলো বলছে। আনান আর তুরের মুখের মাঝখানে 5 আঙ্গুলের দূরত্ব। আনান সে দূরত্বটুকু কিছুটা ঘুচিয়ে দিয়ে তুরের আর একটু কাছে মুখ নিয়ে বাঁকা হেসে বলে, আমার গাড়িতে আঁকাবুকি করে আমারই কসম কেটে সেইগুলো তোলার কথা বলছো পিয়সী? রাগ করিনি, তাও শাস্তি তোমার প্রাপ্য। বলো কি শাস্তি চাও? আনানের তপ্ত নিঃশ্বাসে তুরের মুখে আছড়ে পড়ছে। তুর মৃদু কেঁপে উঠল। শেষের কথা শুনে পিটপিট করে চোখ খোলার পর আনানকে নিজের এতটা কাছে দেখে দু একটা হৃদয়স্পন্দন মিস করে গেল। গালে দুপাশ থেকে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। আনান তুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তুরের গালে দুপাশে রক্তিম বর্ণ ধারণ করলো। তা দেখে আনান তুরের মুখে দিকে গাঢ় দৃষ্টিতে যত্ন করে তাকালো। তুর লজ্জায় মিয়ে গেল। আনার বাঁকা হেসে তুরের মুখে আলতো করে ফু দিল। এতে তুর কেঁপে উঠে চোখ বন্ধ করে নিল। হৃদয়স্পন্দ অস্বাভাবিকভাবে বেড়ে গেল। আনান তুরের অবস্থা বুঝতে পেরে সরে বসে গাড়ির হর্ন বাজালো। তুর তড়িঘড়ি করে চোখ খুলে আনারের দিকে তাকালো। আনান তুরের দিকে তাকিয়ে আছে। আনান মুচকি হেসে গাড়ি স্টার্ট দিল। তুর বড় করে দম ফেলল। মনে হচ্ছে এতক্ষণ নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিল। তুর বসে বসে নিজের হাত মোচড়াচ্ছে। তুরের তীব্র অস্বস্তি হচ্ছে। স্বভাবসুলভ অস্বস্তি লাগতেই এক হাত দিয়ে আরেক হাত মোচড়াতে থাকে তুর। তুরের মুখ লাল হয়ে গেছে। তুরের বেশ কান্না পাচ্ছে। নতুন অনুভূতিরা সাথে সে পরিচিত নয়, তাই অস্বস্তিতে কান্না পাচ্ছে। হাত মোচড়াতে মোচড়াতে হাত লাল করে ফেলল। আনার প্রথম তুরকে নিয়ে বের হয়েছে, তাই পিয়সী সেইভাবে নিয়ে যাওয়ার জন্য ড্রাইভিংয়ের দিকে খেয়াল করলো। জ্যামে পড়ার কারণে গাড়ি থামিয়ে তুরের দিকে তাকাতেই আনান থমকে গেল। তুরের ফর্সা হাত দুটো অসম্ভব লাল হয়ে আছে, যেন কেউ গরম পানি ঢেলে দিয়েছে। তুরের মুখ লাল হয়ে আছে। হাতের দিকে তুরে
কোনো খেয়াল নেই। সে শূন্য দৃষ্টি দেখে অনবরত হাত মোড়াচ্ছে। আনার রেগে গেল। সিট বেল্ট খুলে তুরের দিকে তাকে এক ঝাটকায় তুরের এক হাত থেকে আরেক হাত ছড়িয়ে নিল। তুর চকিত হয়ে আনানের দিকে তাকালো। আনান রেগে চোখ মুখ লাল করে তুরের দুবাহু চেপে ধরে বলল, ডোন্ট ইউ ডেয়ার টু। আজ এই মুহূর্তে থেকে তোমার নিজেকে নিজের কষ্ট দেওয়া কোনো অধিকার নেই। জাস্ট লুক এট ইউ হ্যান্ড ড্যামেট। কী করেছো তুমি? আর একটু পর তো হাতের চামড়া উঠে যাবে। কি হয়েছে তোমার বলো, কেন এমন করছো? তুর আনারের কথায় ফুপিয়ে কেঁদে উঠল। আনার স্তব্ধ হয়ে গেল। আনার তাড়াতাড়ি করে তুরের সিট বেল্ট খুলে দিয়ে তুরের দুগালে হাত রেখে আদরি গলায় বলল, কি হয়েছে? কাঁদছো কেন? কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে বলো আদরিনি। তুর আবার কেঁদে উঠল। আনান দুহাত দিয়ে তুরকে আলতো করে জড়িয়ে ধরল। তুর জোরে কেঁদে উঠে বলে, ছাড়ুন আমাকে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমার অস্বস্তি লাগছে, ছেড়ে দিন। আনার তুরের কথা শুনে তুরকে ছেড়ে দূর থেকে দূরত্ব বজায় রেখে বসলো। মাথা নিচু করে নিজের চুলগুলো টানছে আর বিড়বিড় করছে, ও শিট, কীভাবে ভুলে গেলাম। তুর ফুপিয়ে চলছে। আনার তুরের দিকে তাকিয়ে তুরকে শান্ত করে বলো, তুর দেখো আমি দূরে বসেছি, শান্ত হও। দেখো আমি তোমাকে ছুবো না, এখন তোমাকে বাড়িতে দিয়ে আসবো। তুর কান্না থামছে না, বরং আরও জোরে কাঁদে উঠল। তুরের কান্না দেখে আনান রেগে গাড়ির কাছে আঘাত করলো। এতে কাচের এক পাশে ভেঙে গেল আর আরেক পাশে লম্বা করে ফাটল ধরল। আনারের এহেন কাণ্ডে তুরের কান্না থেমে ভয় পেতে জড়সড় হয়ে বসে রইল। আনানের হাতে বেশ খানিকটা কেটে গেছে। তুর সেদিকে তাকিয়ে আছে। আনান তুরের দিকে তাকিয়ে দেখে তুর ভীতু চোখে তার দিকে তাকিয়ে আছে। আনান এতে আরও রেগে গেল। রাগে গাড়ি স্টার্ট দিল। আনানের হাত চুয়ে রক্ত পড়ছে। তুর তা দেখে নিজে কোনো রকম স্বাভাবিক করে নিয়ে পিছন থেকে ব্যাগটা তুলে নিয়ে কাপড় তৈরি করা একটা পুতুল বের করলো। পুতুল থেকে পেঁচানো কাপড় খুলে আনানের দিকে বাড়িয়ে দিল। আনান গাড়ি হালকা স্লো করে তুরের দিকে তাকালো। তুর তা দেখে বলো, হুজুর বলেছে কেউ অসুস্থ হয়ে গেছে কিংবা বিপদে পড়লে তাকে সাহায্য করতে, তাই দিচ্ছি, হাত বেঁধে নিন। তুরের কথা শুনে আনান বাইরের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসলো। গাড়ির সাইডে পার করে তুরের দিকে তাকিয়ে বলো, হুজুর এত কিছু বলেছে কিন্তু এটা বলেনি হাত কেটে গেলে তা নিজ হাতে বেঁধে দিতে হয়। তুর আনানের কথা কিছুক্ষণ ভেবে চিনতে বলে, তা তো বলেনি, এইবার কি হবে? আনান হাত এগিয়ে মুচকি হেসে বলে, এখন বেঁধে দাও, বিকেলে গিয়ে হুজুরকে জিজ্ঞেস করে নিও। তুর ভারাক্রান্ত মন নিয়ে বলল, হুজুর আর নেই, অনেক আগে মারা গেছে, তাই তো বেশি কিছু শেখাতে পারেনি। আনান আফসোস করে বলে, ঠিক আছে, আমি শিখিয়ে দিব, এখন হাত বেঁধে দাও, সব রক্ত বেরিয়ে যাচ্ছে। তুর তাড়াতাড়ি করে পুতুলের কাপড় দিয়ে আনানের হাত বেঁধে দিল। আনানের হাতের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি দিয়ে তুরের দিকে তাকিয়ে মনে মনে বলো, ছোট ছোট আঘাত যদি তোমাকে আমার কাছে নিয়ে আসে, তাহলে এমন হাজারটা আঘাতকে হাসি মুখে বরণ করে নিতে রাজি আছি প্রিয়সী। তুর নিচের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, গাড়ির দরজাটা একটু খুলে দিন, আমি বাইরে যাব। আনান মুচকি হেসে গাড়ির লক খুলে দিল। তুর গাড়ি থেকে নেমে চারপাশটা দেখতে লাগলো। আনান গাড়ি থেকে নেমে তুরের পাশে দাঁড়ালো। তুর আনানের উপস্থিত টের পেয়ে সরে দাঁড়ালো। আনান তা দেখে স্মিত হাসলো। সামনে দৃষ্টি রেখে তুরকে উদ্দেশ্য করে বলল, আর একটু সামনে একটা জায়গা আজ যাবে তুর। তুর আনানের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে বলো, ওখানে নিয়ে গিয়ে বিক্রি করে দেবেন না তো? আনান শব্দ করে হেসে উঠে স্বস্তির নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলো, অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মেছ তুমি প্রিয়সী, না রাগ করে থাকতে দাও, না ভালোবাসতে দাও। কেন তুমি এমন প্রিয়সী? শুধু আমায় বলবো কি তুমি এমন? তুর ভুরু কুঁচকে বলে, কি বিড়বিড় করছেন, সত্যি করে বলুন তো, কি ফোন দিয়ে আটছেন? আনান চোখ বুজে মনে মনে বলে, আপাতত তোমাকে আমার করার ফোন দিয়ে আটছি। একটু কি আমার হবে? খুব বেশি না, শুধু একটু হলেই চলবে। আনান চোখ খুলে মুচকি হেসে সামনে এগিয়ে যেতে যেতে বলল, তা তুমি বুঝবে না, তার চাইতে বরং আমার সাথে এসো। তুর ভেঙচি কেটে আনানের পিছু পিছু গেল। খোলামেলা একটা জায়গা, দেখতে মাঠ টাইপের হলেও মাঝখানে বিশাল একটা কৃষ্ণচূড়া গাছ। গাছে ফুলের সংখ্যা খুব কম দেখে বোঝা যাচ্ছে ফুল প্রায় শেষের দিকে। তুর দেখে বেশ খুশি হয়ে গেল। হেঁটে হেঁটে গাছটা দেখছে, আবার মাঝে মধ্যে
নিচ থেকে দু একটা ফুল কুড়িয়ে নিচ্ছে। আনান দূর থেকে তাকিয়ে তুরকে দেখছে। কে বলবে কিছুক্ষণ আগে মেয়েটাকে কেঁদে কেটে একাকার করেছে। আনানের মোবাইলে ফোন হাতে নিয়ে তুরের কিছু ছবি তুলে নিল। তুর ফুলগুলো হাতে নিয়ে এবার উপরে দিকে ছুঁড়ে দিচ্ছে। সেই ফুলগুলো গায়ে পড়ে খিলখিল করে হেসে উঠছে। তুরের হাসির ঝংকার সোজা গিয়ে বিঁধে আনানের হৃৎপিণ্ডে। তুর ফুল কুড়িয়ে আবার হাতে তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়ে দেখলো আনান তার সামনে দাঁড়িয়ে আছে। আনান মুঠোভর্তি কৃষ্ণচূড়া ফুল তুরের মাথার উপর ছিটিয়ে দিল। তুর চোখ বন্ধ করে হেসে উঠল। তুরের হাত ফুলগুলো আনানের দিকে ছিটিয়ে দিল। আনান তুরের দিকে তাকিয়ে মুচকি হেসে চোখ বুজে নেয়। এক চিলতে ভালোবাসা ফুল হয়ে ঝরছে। চোখ বুজে সে ভালোবাসা অনুভব করা বুদ্ধিমানের কাজ। আনান সে ভালোবাসা অনুভব করতে ব্যস্ত। তুর আনানের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। আজ 3 দিন আমার সুখ নিরে আসেনি। সেই দিন তুরকে বাড়িতে পৌঁছে দেওয়ার পর আর তাকে দেখা যায়নি। বিকেলে প্রায় 4:30 বাজে। তুর সুখনিরে পেছনে ঝিলের পাশে গিটার কোলে নিয়ে বসে আছে। ক্যাথি আর স্টেলার তুরের মুখোমুখি বসে তুরকে পর্যবেক্ষণ করছে। নীরবতা ভেঙে ক্যাথি বলল, কিরে তোর কি সমস্যা? এইভাবে বসে থাকার মানে কি? 2 দিন ধরে তোকে অন্যমনস্ক দেখছি। স্টেলার দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বলল, ঠিক তো, 2 দিন থেকেই এমন হয়ে আছিস। ওই লোকটা সেদিন আর কিছু বলেনি তো? তুর ঝিলের দিকে তাকিয়ে বলল, এই 3 দিন নান্ডুটিকে দেখা যাচ্ছে না কেন? কেউ সত্যি সত্যি নান্ডু ভেবে নিয়ে গেল না তো? ক্যাথি বিরক্ত হয়ে বলল, তুই তো তাকে দেখতেই পারিস না, তাহলে এত চিন্তা কিসের? আমি ক্যাথির কথায় একমত। তুই কি তাকে মিস করছিস দোস্ত? তুই বিজ্ঞ ব্যক্তির মতো মুখে হাত দিয়ে বল, শোন স্টিলের কেতলি, মনে কর একটা পাগল তোদের বাড়ির সামনে সবসময় বসে থাকে, একদম সবসময়। হঠাৎ একদিন পাগলটা কোথাও যেন চলে গেল, তখন তোমাদের কাছে কেমন লাগবে? স্টেলার আর ক্যাথি একসাথে বলো, চিন্তা হবে আর কেমন লাগবে? তোর দাঁত কেলিয়ে হেসে বলো, প্যাকেট করা নান্ডুটির জন্য আমারও চিন্তা হচ্ছে। আমার মনে হয় কি জানিস, চুরি করতে গিয়ে ধরা খেয়েছে, হয়তো উদম কেলানি দিয়ে কেউ বেঁধে রেখেছে। আহারে বেচারা, তার উপরে হাতের ওপর কাটা, না জানি রশি খুলতে পারছে কি না। স্টেলার আর ক্যাথি রেগে তাকিয়ে আছে তুরের দিকে। তুর ভুরুকুচকে তাকিয়ে বলে, তোরা একইভাবে তাকিয়ে আছিস কেন? কিছু ভুল বললাম নাকি? স্টেলার চরম বিরক্ত হয়ে বলে, ভুল কখনো ভুল করতেই পারে না। ক্যাথি রেগে উঠে বলল, একটু তো বড় হ তুর, বোঝ, বুদ্ধি, অনুভূতি সব কিছু কি ছাগলে ঘাস কাটতে গেছে? তুর বিরক্ত হয়ে বলে, কথা তো ঠিক করে বলতে শেখ। ছাগলের যেন ঘাস কাটতে যায় না, গরু আর ভেড়ার যেন ঘাস কাটতে যায়। ছাগল পাতা দিয়ে কাশ সারায়, তোদের দিয়ে কিচ্ছু হবে না। দুটোকে বিয়ে দিয়ে আমাকে পালাইয়া যাইতে হবে। ক্যাথি মাথা চাপড় বিড়বিড় করে বলো, তোকে বিয়ে দিয়ে দেশান্তর হতে হবে। মালিককে চোর বলিস গাধি। স্টেলার তেড়ে উঠে বলো, তোকে বিয়ে দিয়ে আমরা সবাইকে নিজের পরিচয় বদলাতে হবে, নইলে ওই বাড়ির লোক মারার জন্য খুঁজতে আসবে। পাবনায় পার্সেল তাদের বাড়িতে পাঠানোর জন্য। ক্যাথি অবিশ্বাস্য নজরে স্টেলার দিকে তাকালো। স্টেলা এভাবেই গর্জে উঠেছে দেখে ক্যাথি অবাক। তুর হাঁ করে তাকিয়ে থেকে বলে, কি ব্যাপার এই গরু? মুখ থেকে শেয়ালের মতো কথা বের হচ্ছে। স্টিলের গরু, তোর কি টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে? ক্যাথি ফিক করে হেসে উঠে বলে, খেপে গিয়ে চালাক হয়ে গেছে, তা না হলে ভুল মানুষ সঠিক কথা বলতো না। স্টেলার ক্যাথি কথা শুনে হেসে দিল। তোর ভুরুকুচকে তাকিয়ে বলে, ভুল মানুষ সঠিক কথা কি বলল? ক্যাথি আর স্টেলার হু হু হাহা করে হেসে উঠল। তোর চরম বিরক্ত হয়ে জিলের দিকে তাকিয়ে আছে। ক্যাথি হাসি থামিয়ে বলল, কখনো তো মাথা খাটিয়ে বুঝতে চেষ্টা করতে পারিস পাগলি। তোর ঝিলের দিকে তাকিয়ে গিটারের টুংটাং সুর তুলতে চেষ্টা করছে, এলোমেলো সুর। সেই সুরে হয়তো বিষাদের ছায়া। ক্যাথি আর স্টেলার তুরের গিটার বাজানো দেখতে আর মন দিয়ে শুনছে। তোর গিটারে কি চেঞ্জ করে মুচকি হেসে চোখ বুজে গান ধরল। গানটা আপনারা ভালো করে গেয়ে যাবেন, আমি গানটা গাইলে কপিরাইট চলে আসবে।
তোর মুচকি হেসে ধীরে ধীরে গিটার টিউন বন্ধ করলো। ক্যাথি মুচকি হাসছে। স্টেলা হা করে তাকিয়ে থেকে বলল, দোস্ত এইটা তোর বেস্ট ছিল? আমি তো পুরাই ফিদা। ক্যাথি হেসে উঠে বলল, পিছনে তাকিয়ে দেখ, বিল্ডিংয়ের কাজ রেখে মিস্ত্রিরা জড়ো হয়ে গান শুনছে। তোর পেছনে ফিরে তাকিয়ে দেখে সত্যিই তো সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। তোর তাকাতেই একজন বলে উঠল, খুব সুন্দর হয়েছে গানটা ছোট আপা। তোর মুচকি হেসে মাথা নাড়ালো। কেউ একজন দূর থেকে মনিটর তুরকে দেখছে। তুরের গান শুনে ঠোঁট কামড়ে হাসছে। এক ঝাঁক শীতলতা অশান্ত মনকে একদম শান্ত করে দিয়েছে। তোর ঝিলের পানিতে পা ডুবিয়ে ভাবছে, আচ্ছা লোকটার কোনো বিপদ হলো না তো? হুঁ, হবে বা কীভাবে? সে ঘুষি মেরে গাড়ির গ্লাস ভেঙে দিতে পারে, সে বিপদে পড়তে পারবে না। ধুর, এতে আমার কি? শুধু শুধু ভাবছি। ক্যাথি তোরকে মৃদু ধাক্কা দিয়ে বলে, বাড়ি যাবি না? মাদার চিন্তা করবে তো। আর তোর প্রে করার সময় হয়ে আসছে, চল। স্টেলার উঠে দাঁড়িয়ে বলে, চল। তোর কেমন অন্ধকার নেমে আসছে। তোর উঠে দাঁড়িয়ে হিজাব টেনে ঠিক করতে করতে বলল, চল। গিটার কাঁধে ঝুলিয়ে শুকনির থেকে বেরিয়ে ক্যাথি আর স্টেলারকে উদ্দেশ্য করে বলল, আল্লাহ হাফেজ, তোরা চলে যা, আমি পাশের দোকানে যাব। চল আমরাও যাই তোর সাথে, স্টেলার বলল। হ্যাঁ, তুই একা না, চল। এত চিন্তা করিস কেন? বাড়ি থেকে দোকান আর দোকান থেকে বাড়ি তো দেখা যাচ্ছে। বরং তোরা চলে যা, আমি যেতে পারবো। তোর জোর করে ওদের পাঠিয়ে দিল। তোর ধীর পায়ে দোকানের দিকে এগিয়ে গেল। দোকান থেকে কিছুটা দূরত্ব তিনটা ছেলে দাঁড়িয়ে আছে। তোর সেই দিকে খেয়াল না নিয়ে দোকানে ঢুকলো। দোকান থেকে একটা ডায়েরি কিনলো আর কিছু চিপস আর চকলেট আইসক্রিম কিনলো। দোকানে তুরকে খুব ভালো করে চিনে তিনি খুশি হয়ে তুরকে একটা চিপসের প্যাকেট এক্সট্রা দিয়ে বলল, আম্মু এটা আমার তরফ থেকে। তোর মুচকি হেসে বলে, বেঁচে থাকো বাবা। দোকানি বরাবরের মতোই তুরের কথা হেসে উঠল। তুরও হেসে উঠে বলো, আজ আসি চাচা। দোকানি বাইরে দিকে তাকিয়ে ছেলেগুলোকে দেখে বলো, চলো আম্মু, তোমাকে বাড়ির গেট অবধি পৌঁছে দিয়ে আসি। তোর মুচকি হেসে বলো, আমি চলে যেতে পারবো চাচা, আপনি বরং দোকানে বসুন। বাড়ি তো এখান থেকেই দেখাই যাচ্ছে, আমি চলে যেতে পারবো। দোকানি মুচকি হেসে বলে, ঠিক আছে আম্মু, সাবধানে নিও। তোর প্যাকেটগুলো হাতে নিয়ে দোকান থেকে বেরিয়ে পড়ো। দোকান থেকে বের হয়ে 3-4 কদম এগুতে ছেলেগুলো তুরের পথ আটকে দাঁড়ালো। তোর ভুরু কুচকে তাকিয়ে বলল, কি সমস্যা? এভাবে দাঁড়ানো মানে কি? একটা ছেলে বিশ্রীভাবে হেসে উঠে পাশে ছেলেটি বলল, এটাই কি সেই বেমানির মাল বন্ধু? পাশের ছেলেটা হেসে উঠে বলল, এটাই সে। যাই কস বেনামি সব কিছু জোস হয়, এক্কেবারে খাস মাল। দেখে মাথায় মাল উঠে গেছে। ছেলেরা কথা তোরের গা গুলে উঠল। তোর ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে বলো, মুখ বন্ধ রাখো। নামি হয়েছে যদি তোমাদের মতো এমন নোংরা মন মানসিকতা হয়, তাহলে আমি বেনামি হয়ে শত গুণ হাজার গুণ ভালো আছি। পথ ছাড়ো বলছি। ছেলেটা তৃতীয় ছেলেটিকে উদ্দেশ্য করে বলল, বাহ, তেজ দেখ তো, গা শিহরে উঠছে। তা বেবি, তোমার মা হয়তো ভুল করে তোমাকে জন্ম দিয়ে ফেলেছে, তা রেখে গেছে, কিন্তু বিশ্বাস করো আমরা তোমাকে এমন ভুল করতে দেব না, যাবে নাকি? তুরে দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। নিজেকে আজ বেসামাল অসহায় লাগছে। তোর নিজেকে শক্ত রাখা আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু চোখের জল দুর্বলতা হয়ে ঝরে পড়ছে। তোর চোখ বন্ধ করে 2 ফোঁটা অশ্রু বিসর্জন দিল। ছেলেগুলো কিছু বলতে যাবে, তার আগেই শাহেদ এসে হাজির হলো। শাহেদ ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। তুর শাহেদকে চেনে, তাই তাকে দেখে কিছুটা সাহস সঞ্চয় করে বলো, ভাইয়া শাহেদ। তুরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলো, চিন্তা নেই বোন। শাহেদ ছেলেগুলোর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, পিপিলিকার পাখা উড়ে মরিবার তরে, বিশ্বাস কর কালকে সকালে আলো হয়তো নসিব হবে না। ছেলে 3টা বাজে ইঙ্গিত দিয়ে বলল, বেনামি মাল ভাই, কেন আত্মীয়তা পাতাইছিস?
চল একসাথে মজা করি। শাহেদ রাগে দরদর করে কাঁপছে। তোর আর কিছু শোনার মত সাধ্য নেই। তোর শাহেদের শার্টের এক কোণায় টেনে ধরে দুর্বল গলায় বলল, আমাকে একটু বাড়ি দিয়ে আসবেন ভাইয়া। শাহেদ দূরের দিকে তাকালো। আগেই ঢলে পড়তে নিল শাহেদ। তাড়াতাড়ি করে ধরতে গেল দুটো হাত তার আগে তুরকে আঁকড়ে ধরল। শাহেদ সেই দিকে তাকিয়ে দেখে আনান তুরকে আঁকড়ে ধরেছে। আনান চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে। বিধ্বস্ত লাগছে আনানকে। তুরের মাথা নিজের বুকের সাথে চেপে ধরে শাহেদের উদ্দেশ্য করে বলে, আমার মনে হয় না তোমাকে কিছু বলে বোঝাতে হবে। শাহেদ কানে ব্লুটুথ খুলে নিয়ে বলল, স্যার আপনি না বলল চল তো। আনান তুরকে কোলে তুলে নিয়ে মাদার ক্রিস্টোফারের বাড়ির দিকে এগিয়ে গেল। শাহেদ মাথা কাত করে বাঁকা হেসে ছেলে তিনটার দিকে তাকালো। মাদার ক্রিস্টোফার তুরকে এইভাবে দেখে বিধ্বস্ত হয়ে গেল। আনান তুরকে নিয়ে সোজা তুরের রুমে চলে গেল। তুরকে শুইয়ে দিয়ে মাদার ক্রিস্টোফারকে ডেকে দিল। মাদার ক্রিস্টোফার এসে তুরের মাথায় পাশে বসলো। আনান মাদার ক্রিস্টোফারের দিকে তাকিয়ে বলল, আমি তুরকে এখানে রাখতে চাই না, কাল আমি ওকে নিয়ে যাব। মাদার ক্রিস্টোফার কেঁদে উঠল। আনান কিছুক্ষণ আগে ঘটনা বলতে মাদার ক্রিস্টোফার হাউমাউ করে কেঁদে উঠল। আনান মাদার ক্রিস্টোফার হাত ধরে মেঝেতে বসে বলল, আম্মা আমি ওকে এইখানে রাখতে চাই না। তোমার তোর বাস্তবতা বুঝতে শিখেছে। আমি চাই না ওর মনে কোনো গভীর দাগ কেটে যাক, যে দাগ তুরকে বদলে দিবে। মাদার ক্রিস্টোফার ডুকরে কেঁদে উঠল। পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আনান মাদার ক্রিস্টোফারের হাত ধরে বলল, আম্মা আমি তোমার মেয়েকে আগলে রাখবো। প্লিজ আম্মা তুমি মানা করো না। মাদার ক্রিস্টোফার তুরের দিকে তাকিয়ে চোখের পানি মুছে বলল, আনান আগে আমার মেয়েটা ঠিক করে দাও। আনান তুরের পালস রেট চেক করে ফোন বের করে কাকে যেন কল দিল। কিছুক্ষণ পর কলিং বেল বাজতে দৌড়ে গিয়ে দরজা খুলে ব্যাগগুলো নিয়ে আবার তুরের রুমে ফিরল। ব্যাগ থেকে ইঞ্জেকশন বের করে তুরের হাতে পুশ করলো। আনান মাদারকে উদ্দেশ্য করে বলল, ব্রেন মাত্রাতিরিক্ত প্রেশার পড়েছে, যা নিতে পারেনি তাই সেন্সলেস হয়ে গেছে। আমি ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, 3 ঘন্টা পর উঠে খাবার খাইয়ে দিও। মাদার বসে বসে চোখের পানি ফেলছে। আনানের কথা শুনে বলল, ঠিক আছে। মাদার ক্রিস্টোফার উঠে গেল পানি আনতে। তুরের মুখ লাল হয়ে আছে, তা মুছে দিতে হবে তাই। মাদার ক্রিস্টোফার উঠে যেতে আনান তুরের গালে হাত বুলিয়ে কপালে ছোট্ট করে ভালোবাসার পরশ রেখে দিয়ে বলল, যাকে ঘিরে দুনিয়া সাজানো এত আয়োজন করছি তাকে কষ্ট দেওয়ার সাহস যারা করছে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। মাদার ক্রিস্টোফার রুমে ঢুকতেই আনান উঠে দাঁড়িয়ে বলল, আম্মা আমি এখন আসছি, কাল সকালে আসবো তুরকে নিতে। তুর জেগে ওঠার পর তোমাকেই সামলাতে হবে। মাদার ক্রিস্টোফার বলল, ঠিক আছে। আনান বেরিয়ে পড়ল। চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছে আনান। তার পাশে শাহেদ দাঁড়িয়ে আছে। সামনে ছেলে তিনটা অজ্ঞান হয়ে পড়ে আছে। আনান শাহেদের উদ্দেশ্য করে বলল, ওদের জাগিয়ে তুলো। শাহেদ, আমার একটু মজা নেই। শাহেদ মুচকে এসে দুজন গার্ডকে ইশারা করলো। গার্ড 2 বালতি পানি এনে ছেলেদের গায়ে ছুঁড়ে মারল। 3টা ছেলে চিৎকার করে উঠল, গলা কাটা মুরগির মতো ছটফট করছে আর কাঁদছে। আনান অবাক হওয়ার ভান ধরে বলল, শাহেদ সামান্য পানিতে এরা এমন চিৎকার করছে কেন? শাহেদ মুচকে হেসে বলল, মনে হয় পানি থেকে ধোঁয়া বের হচ্ছে যে তাই। আনান মাথা কাত করে বাঁকা হেসে বলে, ধোঁয়াবিহীন পানিগুলো দিতে তাহলে চিৎকার করে কানে পোকা খুলতো না। কি বলো তো, এত চিৎকার আমার পছন্দ না। শাহেদ মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে স্যার, সামনে থেকে খেয়াল রাখবো। আনান উঠে দাঁড়ালো। কোট খুলে চেয়ারে ওপর রেখে পাশ থেকে হকি স্টিকটা নিয়ে সামনে এগিয়ে গেল। ছেলে 3টা গরম পানি পড়াতে চিৎকার করে কাঁদছে। আনান রেগে গর্জে উঠে বলল, চুপ, একদম চুপ। আনান চিৎকার শাহেদ সহ বাকি সবাই কেঁপে উঠল। ছেলেগুলো কোনো রকম দাঁতে দাঁত চেপে সহ্য করে আছে। আনান হালকা চোখে ছেলেগুলোর মুখের সামনে মুখ নিয়ে বলল, পানিটা বেশি গরম ছিল না, তাই একদম চিৎকার করবি না। এই গরম পানিতে শরীরে 15% পড়বে আর 75% ভালো থাকবে। তাহলে চিৎকার করছিস কেন? ছেলেগুলো ভয়ে জুজুথুজ হয়ে
আছে। আনান ছেলেগুলো ভীতু মুখ দেখে হঠাৎ করে তার বিধ্বস্ত ঘুমন্ত প্রেয়সীর কথা মনে পড়ল। মুহূর্তে আনান হিংস্র রূপ ধারণ করলো। হকি স্টিক তুলে এলোপাথারি ছেলেগুলোকে পেটাতে লাগলো। এক একটা মারের সাথে এক একজনের চিৎকারের পুরো রুম কেঁপে উঠল। আনান আরও রেগে গিয়ে চিৎকার করে বলল, বেনামি সব কিছু জোস, তাই না? বেনামি? হ্যাঁ, ওই বেনামি মেয়েটা, এই নামকরা ছেলেটা জান সে আমার নামে হয়ে গেছে আরও আগে। তাহলে বেনামি বললি কেন? কিভাবে তাকে এত নোংরা কথা বললি? বেনামি? তোদের বাপ মা নাম দিয়ে জন্ম দিয়েছে, কিন্তু তোরা সেটা মানত রাখলি না। আমার কলিজা এত বাজে কথা বললি। আনান অনবরত মারতে লাগলো। তিনজনের মধ্যে একজন সেন্সলেস হয়ে পড়ে আছে। আনানের মারের চোটে হকি স্টিক ভেঙে গেছে। আনান সমানে লাথি দিতে থাকলো। লাথি মারতে মারতে চিল্লিয়ে বলল, তোদের মতো বাজে মানুষের জন্য আজ সমাজের এই অবস্থা। যে নজরে আমি আমার আদরিনীর দিকে কখনো তাকানো চিন্তা অবধি করিনি, আজ তোরা তা করলি। মেরে ফেলবো, সব ধ্বংস করে দিব। মাল বলছিলি না? এই জানোয়ারের তোরা, তোদের মা বোনের সাথে মাল বলে কথা বলিস না? তোদের কলি কাঁপলো না এগুলো বলতো? একসাথে মজা নিবি বলছিলি না? ওকে ফাইন, একসাথে মজা নে। আনার শাহেদের দিকে তাকিয়ে শাহেদ বাঁকা হেসে সামনে পা বাড়ালো। হেসে দুটো নতুন হকি স্টিক দিয়ে একটা আনানের দিকে পাশ করলো, আর একটা ক্যাচ ধরল। ছেলেগুলো কাতরাচ্ছে। আনান তাদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, চল শাহেদ, একসাথে মজা নেই। তিনটা মাল জোস। শাহেদ দাঁতে দাঁত চেপে বলে, ভাই বোনদের সম্পর্কটাকে যেন নোংরা ইঙ্গিত দেয়। তা বেঁচে থাকার অধিকার নেই স্যার। শুধু মজা না, আজ ডাবল আর ট্রিপল মজা নেব। আনান আর শাহেদ দুজন মিলে এই তিনটাকে একেবারে বেধড় পেটালো। শাহেদ মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু আনান থামার নামই নেই। ছেলেগুলো চিৎকার একটা সময় পর থেমে গেল। আনান হকি স্টিক ফেলে দিয়ে শাহেদের উদ্দেশ্য করে বলল, মনে হয় না বেঁচে আছে। যদিও বেঁচে থাকে, সেটা পুরোদমে শেষ হওয়ার দায়িত্ব তোমার। এই দিকটা সামলে সোজা বাড়ি যাবে। কাল সকাল 10টার মধ্যে পুরো বাড়ি যেন সাজানো পাই। সব কিছু পারফেক্ট চাই আমার। ভুলে যেও না, কাল মিসেস তাজওয়াব আনান সেই বাড়িতে পা রাখবে। আনানের কথা শেষ করে চেয়ার থেকে কোটটা কাঁধে তুলে নিয়ে গটগট হেঁটে বেরিয়ে গেল। শায়দ হাঁ করে তাকিয়ে আছে। আর কি 50 ভেবেছিলাম, কিন্তু ছাড় তো, 60 স্পিডে চলছে। বাপরে, তাড়াতাড়ি করতে হবে। শায়দ উঠে দাঁড়ালো। দুটো গার্ডকে ইশারা করে ছেলেগুলোকে দেখিয়ে শায়দ বেরিয়ে পড়ল। আনান বাসায় গিয়ে শাওয়ার নিয়ে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ চোখ বন্ধ রেখে লাফিয়ে উঠে বসলো। মোবাইলে খুঁজে নিয়ে মাদার নাম্বার ডায়াল করলো। কিছুক্ষণ বাজার পর মাদার ফোন রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? আম্মা, আমি আনান। তোর কি উঠেছে? খাওয়া দাওয়া করেছে? এখন কি করছে? মাদার স্মিথ হেসে বলল, তোর উঠেছে 1/2 ঘন্টা আগে। জোর করে খাইয়ে দিয়েছি, এখন চুপচাপ বসে আছে। আম্মা, তোমাকে কিছু বলেনি? মাদার ক্রিস্টোফার আনানের কথা ডুকরে কেঁদে উঠে বলল, কিছু বলেনি আনান, তাই তো বেশি কষ্ট হচ্ছে। আমার মেয়েটা এইভাবে মেনে নিতে পারছে না আনান। তোর থম মেরে বসে আছে, কিছুই বলছে না। আমার মেয়েটা কেন এমন হয়ে গেল আনান? ও তো কারো ক্ষতি করেনি। আমি তো আমার সেই দুষ্ট মেয়েটাকে চাই। সে কখন থেকে জানালার গিয়ে ধরে দাঁড়িয়ে আছে, একটা কথাও বলছে না। আমাকে একবারও আম্মা বলে ডাকেনি। অনেক কষ্টে আমি নিজেকে শক্ত রেখেছি, আর পারছি না। মাদার ক্রিস্টোফার কেঁদে চলছেন। না চাইলেও আনানের চোখ ভিজে ওঠে। আনান কোনো রকম নিজেকে সামলে নিয়ে বলল, আম্মা, তুমি শুধু মন দিয়ে আমার কথা শোনো। বাকি তোমার দুষ্ট মেয়েকে তোমার কাছে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব আমার। মাদার ক্রিস্টোফার আনানের কথা যেন ভরসা পেল। চোখ মুছে বলল, হ্যাঁ আনান, বলো। আনান প্রায় অনেকক্ষণ মাদার ক্রিস্টোফার এর সাথে কথা বলল। মাদার ক্রিস্টোফার জাস্ট হাঁ হয়ে গেছে। তার মেয়েটা এত দুষ্ট তিনি জানতেনই না। আনান মাদার ক্রিস্টোফারকে সব কিছু বুঝিয়ে ফোন রেখে দিল। আনান কিছুক্ষণ থম মেরে বসে থেকে উঠে দাঁড়ালো। গিটার হাতে নিয়ে রুমের সাথে লাগার ছোট ছাদে গিয়ে ডিভানে বসলো। গিটার কি গুলোতে হাত
রেখে টুংটাং শব্দ তুলছে। আজ বিকেলে দূরের কথাগুলো মনে করে হাসছে। আদরণী দুষ্ট। আদরণী আমাকে পাগল বলে না। এই পাগল নিয়ে তোমাকে থাকতে হবে, তাও আজীবন। মাফিয়া বরের একমাত্র মাফিয়া কুইন তুমি। চোর ডাক্তারের বউ, প্যাকেট করা নান রুটি আদরণী তুমি। আনান মুচকি হেসে চোখ বুজে গিটার বাজিয়ে গান গাইতে লাগলো।